আমরা ফিরে এলাম 9:29। উগ্র জঙ্গি সংগঠন আইএস এর কর্মকাণ্ড না থাকলেও তাদের মতাদর্শে বিশ্বাসী কিছু সংগঠন দেশে নাশকতায় জড়িত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসব গোষ্ঠী দেশে বাইরের শক্তির হস্তক্ষেপের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ সরকারের। ঢাকা ও রংপুরে 2 বিদেশি নাগরিক হত্যা, রাজধানী ও সাভারে পরপর 2 জন পুলিশকে কুপিয়ে খুন সহ দেশের সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে নানা মহলে প্রশ্ন জেগেছে এই সব কারা করছে, একটি ঘটনার সাথে অন্যটির যোগসূত্র আছে কিনা কিংবা পরিকল্পিতভাবে এই সব ঘটানো হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন, বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই। প্রচন্ড চাপ আপনারা জানেন যে আমরা কেন স্বীকার করি না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দেশে এমন অবস্থা তৈরি হয়নি যে কোনো পরাশক্তিকে এখানে এসে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। বিভিন্ন নামে অনেক ইসলামী জঙ্গি এখানে কাজ করছে, তো তারা আর আইএস আমার মনে হয় না এক। আইএস এর মতাদর্শের সাথে এদের মতাদর্শগত মিল থাকতে পারে, কিন্তু আইএস এর তারা শাখা হিসেবে কাজ করছে এটা আমার মনে হয় না। বিশেষজ্ঞরা বলছেন, কোনো পরাশক্তি নিজেদের স্বার্থেই দেশের অবস্থা অস্থিতিশীল প্রমাণের চেষ্টা করছে। সাম্প্রতিক কিছু নাশকতার পেছনে তাদের ইন্ধন থাকতে পারে বলেও সন্দেহ তাদের। এখানে অনেক ফোর্স আছে, তারা মনে করেন যে আমরা এটা নিরাপদ করতে পারবো না, এবং তারা নিরাপত্তার নামে এই জায়গায় এক ধরনের ইন্টারভেনশন তারা করতে চান। কারণ এটা সত্য যে এই অঞ্চলে আপনার যে মিনারেল রিসোর্সেস এগুলো কিন্তু কারো আপনার এনার্জি সিকিউরিটিকে নিশ্চিত করবে। বিশ্লেষকরা বলছেন, দেশ বিরোধী যে কোনো চক্রান্ত মোকাবেলায় দরকার জাতীয় ঐক্যমত। এজন্য উদ্যোগ নিতে হবে সিভিল সোসাইটিকে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে 2 বিদেশীয় লেখক হত্যায় উদ্বেগ জানালেও বাংলাদেশে আইএসের অস্তিত্ব নিয়ে সন্দেহ রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। তদন্ত শেষে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ইইউর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইয়াগো অস্টুটো। এনইসিতে 7ম ইইউ বাংলাদেশ যৌথ কমিশনের সভা শেষে তিনি একথা জানান। ব্লগার হত্যার মতো ঘটনার মত প্রকাশের ক্ষেত্রে বাধা উল্লেখ করে দ্রুত এর বিচার শেষ করার আহ্বান জানান তিনি। সভায় গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার পরিস্থিতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও আলোচনা হয়। তদন্ত এখনো চলছে, তাই কারা জড়িত তা বলা সম্ভব নয়। তবে বিষয়টি উদ্বেগের যে মুক্তমত প্রকাশের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, আমরা এটি সমর্থন করি না। এখনো কেউ আইএস বিষয়ে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি। বিষয়টি শুধুমাত্র গণমাধ্যমে এসেছে। তবে অপরাধীদের খুঁজে বের করে বিচারে মুখোমুখি করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে অবশেষে ভারতে ফেরত পাঠিয়েছে বাংলাদেশে, কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুপ চেটিয়ার সঙ্গে তার 2 সহযোগী বাবুল শর্মা ও লক্ষ্মীপ্রসাদ গোস্বামীকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। অনুপ চেটিয়াকে হস্তান্তর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীও। 1997 সালে ঢাকায় গ্রেপ্তার হন উলফা নেতা অনুপ চেটিয়া। তার বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অবস্থান, অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে 3টি মামলা হয়। মামলায় তাকে 7 বছরের কারাদণ্ড দেয় ঢাকার আদালত। 2007 সালে তার সাজার মেয়াদ শেষ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়ে আসছিলেন, প্রস্তুতি শেষ, যে কোনো সময় অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হবে। তবে বুধবার সকালে হস্তান্তরের প্রথম খবর জানা গেল ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই থেকে। এর কয়েক ঘন্টা পর তা নিশ্চিত করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আর অনুপ চেটিয়া আমাদের দীর্ঘদিন আমাদের আটক ছিল আমাদের কারাগারে। তার আটকাদেশ শেষ হয়েছে এবং তাকে আটকাদেশ শেষ হওয়ার পরে সে ভারতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করাতে সে ভারতে চলে গিয়েছে। অনুপ চেটিয়াকে হস্তান্তরের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার আসামি নূর হোসেনের বিষয়ে। তা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা বন্ধু প্রতিম দেশ, আমাদের যখন সমস্যা তারা সহযোগিতা করে এবং তাদের যখন সমস্যা আমরা সহযোগিতা করি। কাজেই একটার বদলে আরেকটা দেব এই প্রশ্নটাই আসে না এখানে। নূর হোসেনে সেখানে তাদের সরকার যেদিন আমাদেরকে বলবে যে তোমরা সে মুক্ত হয়েছে, আমরা তাকে নিয়ে আসবো। আমরা ঠিক এইভাবেই আমরা বর্ডারে তাকে রিসিভ করব। ভারতের কারাগারে বন্দী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকেও আইনি প্রক্রিয়া শেষে ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কোনো বিদেশি আমাদের মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারপন্থীদের সঙ্গে যোগসাজশ করে সরকার বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিএনপির পক্ষে না থাকলেও ভাঙানোর চেষ্টা এবারও ব্যর্থ হবে বলে মনে করেন তারা। ১/১১ সময় দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হন দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন সহ বেশ কজন নেতা। অভিযোগ আছে, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নতুন করে তৎপর হয়েছে সংস্কারপন্থীরা। বিএনপির বেশ কিছু নেতাকর্মী নিয়ে চেষ্টা চলছে নতুন দল গঠনের, আর এ তৎপরতায় সরকারের মদদ রয়েছে বলে মনে করছে বিএনপি। আজকে ৯ বছর পরে আবার সরকার নতুন করে আবার দল ভাঙার জন্যে ষড়যন্ত্র করছে এবং সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলের সেই যে সংস্কারবাদী তাদেরকে দিয়ে, কিছু পরিত্যক্ত নেতাদেরকে দিয়ে দল ভাঙার জন্য আবার অপচেষ্টা চালাচ্ছে এবং জিয়াউর রহমানের অসুস্থ ছোট ভাই যিনি চলতে ফিরতে পারেন না, তাকে দিয়েও এই বিএনপি ভাঙার অপচেষ্টা চালাচ্ছে। তবে বরাবরের মতো এবারও তৃণমূল কর্মীরাই এ ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। গতবার তো মৌনভাবে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করেছিলাম, তাদেরকে ঘৃণা করেছিলাম। এবার কিন্তু এমন দাঁত ভাঙা জবাব দেওয়া হবে যে বাংলাদেশের একটা কথা আছে, বিশেষ করে ঢাকায়, বাপের নাম ভুলিয়ে দেব। সুনির্দিষ্ট প্রমাণ মিললে এবারও দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান বিএনপি নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে চলাচলকারী 280টি পরিবহন কোম্পানিকে ভেঙে 5 থেকে 7টি কোম্পানি করা হবে। প্রতিটি রুটে চলবে একটি করে কোম্পানির বাস। এমন পরিকল্পনা জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। তিনি বলেন, নগরী পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। গণপরিবহন সুশৃঙ্খল করতে প্রকল্পের সঙ্গে যুক্ত হবে প্রায় 2000 পরিবহন। রাজধানীর করাইল বস্তি সংলগ্ন টিএনটি ঝিল ও আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি একথা বলেন। মেয়র জানান, শহর পরিচ্ছন্ন রাখতে 72টি বর্জ্য ট্রান্সফার স্টেশন করা হবে। এর মধ্যে শেষ হয়েছে 14টির কাজ। জুনের মধ্যে নগরীর বিদেশি অধ্যুষিত এলাকা সিসি ক্যামেরায় আওতায় আসবে বলেও জানিয়েছেন তিনি। আমার ইলেকশন কমিটমেন্ট আছে সারা ঢাকাকে আমরা সিকিউর করে দেব। আগামী জুনের মধ্যে আমরা চেষ্টা করছি যে এই এলাকাটি, বিশেষ করে যেখানে বিদেশিরা থাকেন, গুলশান, বনানী, বালিধারা ইত্যাদি এলাকা, কি বলে নিকেতন, এখানে আমরা কালকে রাতেও আপনাদের দাওয়াত করেছি যে আমরা বিজনেসম্যানদের, কর্পোরেট হাউসদের পার্টিসিপেশন চাচ্ছি এবং আমরা আশা করি যে আগামী জুনের মধ্যে আমরা একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, এখন যদি 100 ক্যামেরা চলে আমরা 1000 ক্যামেরা লাগাবো। অন্য বছরগুলির তুলনায় এবার কোরবানি পশুর চামড়া নষ্ট হয়েছে বেশি। সংগ্রহ করা 30% চামড়ার মান নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সঠিক পদ্ধতিতে সংরক্ষণের অভাব ও বিক্রি কম হয় এর কারণ বলছেন তারা। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় চামড়া কম কিনেছেন ট্যানারি মালিকেরাও। দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির সময় সংগ্রহ করা 60 লাখ পিস পশুর চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। ইতিমধ্যে 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও অর্ধেকের বেশি চামড়া পড়ে আছে ঢাকার বাইরে। এবারের কোরবানিতে চামড়া সংরক্ষণের দেরি ও লবণের পরিমাণ কম দেওয়ায় প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। মালগুলো র হাইটটাকে আমরা লবণজাত করার পর এখন ডলে যাচ্ছে, এটাকে মাল পাকাবে, এখন পাকানোর পর এটা রেজাল্ট বের হচ্ছে। রেজাল্ট বাইর হওয়ার পর এটা ক্লিয়ার যে কত পার্সেন্ট মাল ভালো আছে, কত পার্সেন্ট মাল খারাপ হয়ে যাচ্ছে। শুধু পোস্তার না, সারা বাংলাদেশের 30% মাল নষ্ট হয়ে যাবে। ডিউ টু সামারের জন্য এত গরমের প্রখরতা, 6 থেকে 8 ঘন্টার ভিতরে মাল প্রিজার্ভ করার কথা থাকলে আমরা পারিনি, এটা কোনো কারণে কোনো অবস্থাতে পারিনি। দ্রুত মজুদ চামড়া ট্যানারিতে না গেলে সেগুলো নষ্ট হবার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে বিশ্ববাজারে চামড়ার চাহিদা কমার কারণে হিসেব করেই চামড়া কিনছেন ট্যানারি মালিকরা। ওইখানে যেগুলো ক্ষতি হওয়ার পুরো বাংলাদেশে যেখানে যেখানে ওটা হয়েছে, ওইটা কাভার করার উপায় নেই। হয়তো বা এটা ভালো চামড়াটা খারাপ হয়ে গেছে, যেটা ভালো দামে বিক্রি করার কথা ওটা ভালো দামে বিক্রি হবে না, খারাপ দামে বিক্রি হবে। কিনার গতি সবারই স্লো, কারণ আমাদের হাতে পর্যাপ্ত বলতে থাক দূরের কথা, অর্ডারই কম। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে গত বছরের একই সময়ের তুলনায় চামড়া রপ্তানি কমেছে প্রায় 6.5 ভাগ, আয় এসেছে প্রায় $36 কোটি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আর সব খবর আগে নিচে একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে প্রায় 2000 কোটি টাকার সরঞ্জাম সরবরাহ করবে ফ্রান্সের মহাকাশ সংস্থা। রাত 9:47 ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে প্রায় 2000 কোটি টাকার যন্ত্রপাতি সরবরাহ করবে ফ্রান্সের মহাকাশ সংস্থা থ্যালেস এলেনিয়া। এর জন্য সংস্থাটির সঙ্গে চুক্তি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। এর ফলে 2017 সালের ডিসেম্বরেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে বলে আশা করছে সরকার। বর্তমানে বিদেশি স্যাটেলাইটের তরঙ্গ ভাড়া নিয়ে চলে টেলিভিশন চ্যানেল, টেলিফোন, রেডিও সহ অন্যান্য যোগাযোগের কাজ। এতে প্রতি বছর ভাড়া বাবদ বাংলাদেশের ব্যয় হয় 100 কোটি টাকার বেশি। তাই মহাকাশে নিজস্ব স্যাটেলাইট পাঠাতে এই বছরের শুরুতে অরবিটাল স্লট ইজারা নেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। 2017 সালের ডিসেম্বরে উৎক্ষেপণ করা যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। বাংলাদেশের জন্য এটা প্রথম স্যাটেলাইট এবং এটি একটি আঞ্চলিক স্যাটেলাইট। এর কাজ শুরু খুবই জটিল একটি প্রক্রিয়া, তবে আমরা খুবই সাবধানতার সাথে এই প্রকল্পের কাজ এগিয়ে নিতে চাই। আশা করি নির্ধারিত সময়ে এটি উৎক্ষেপণ করা যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ শুরু করতে সিস্টেমের যন্ত্রপাতি ক্রয়ের জন্য প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে ফ্রান্সের মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তি করেছে বিটিআরসি। আমরা এই প্রকল্পের কাজ করতে পেরে খুশি। স্যাটেলাইট নির্মাণে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যা আমরা এখানে কাজে লাগাতে পারবো। আশা করি বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো। বাংলাদেশের পাশাপাশি এর বাজার পাওয়া যাবে প্রতিবেশী দেশগুলোতেও। সমগ্র বাংলাদেশের স্থল জলসীমায় নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ ও সম্প্রচারে নিশ্চয়তা লাভ করব। ট্রান্সফর্মার লিজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করব। এই প্রকল্প বাস্তবায়নে সরকারের মোট খরচ হবে প্রায় 3000 কোটি টাকা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, 9টা বাংলাদেশের শুরুতে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম যে ঢাকায় বাস কোম্পানি 5টি করার কথা বলেছেন আজকে মেয়র। বেশ কিছু মতামত দেখতে পাচ্ছি আমরা। ফারজানা সুলতানা শাওন বলছেন যে সকলেরই বাস মালিক হওয়ার সুযোগ থাকা উচিত, প্রয়োজনে নতুন সড়ক আইন করে বর্তমান অসুবিধা দূর করতে হবে। মোহাম্মদ আলী আসগর বলছেন এতে আর কি লাভ হবে, সরকার নিজ দলীয় মালিকদের কোম্পানিগুলোই রাখবে আর বাকিগুলো বন্ধ করে দিবে। এতে দেশে একটু আশঙ্কা প্রকাশ করছেন। শমশের মনে অবশ্য বলছেন যে খারাপ হবে না, তবে যদি তারা ঠিক মতো সেবা দিতে পারে তাহলে ঢাকা শহরে যানজট কিছুটা হলেও কমবে। মীর সোহেব রানা বলছেন দেশের সবকিছু সরকারের আজ্ঞাবহ করার আরেকটি ধাপ। তিনি মনে করছেন সরকার কুক্ষিগত করবেন সবকিছু। রবিউল হক রবি একটা ভিন্ন আঙ্গিকে বলছেন যে বাস কোম্পানি 5 বা এর বেশি কম হোক সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে বাসের সংখ্যা। ঢাকায় নামানো মানুষ অনুপাতে তার মধ্যে বাসের সংখ্যা কম, আর প্রাইভেট কার বা মাইক্রো কম আমদানি করে বাসের সংখ্যা যদি বাড়ানো যায় এতেই আমাদের দুর্ভোগটা কমবে বলে তিনি ভাবছেন। মানে গণপরিবহনের ক্ষেত্রে কিন্তু বিশ্বের বড় বড় দেশগুলিতে আসলে এই নিয়মটাই আসলে অনুসরণ করে। একটু কি ব্যাখ্যা করবেন খালেদ? আসলে নিয়মটা হচ্ছে এরকম যে ধরেন মিরপুর থেকে আপনি গুলশান আসবেন, মিরপুর থেকে আপনি গুলশান আসার জন্য আপনার একটা কোম্পানির একটা বাস থাকবে বা সেটা একটা নাম্বার থাকতে পারে, ধরেন 33 নম্বর বাস সেখানে আসবে। সেখানে অসংখ্য বাস থাকতে পারে, কিন্তু 33 নম্বর বাসটি আসলে মিরপুর থেকে গুলশানে আসবে। মিরপুর থেকে এই গুলশানে এই বাসটি আসার ক্ষেত্রে সে হয়তো আরো 2-3টি কানেক্টিভিটি ইউজ করতে পারে, কিন্তু কোম্পানি একটি থাকবে। সেটি নাম্বার কোম্পানি নাম্বার 33 হতে পারে, কোম্পানি নাম্বার খালেদ মহিউদ্দিন হতে পারে, কিন্তু একটি কোম্পানি। সেক্ষেত্রে বাসের মানে যেটা নিয়ে সবসময় ঝামেলা হয় নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দেওয়াটা এবং সেই অশুভ প্রতিযোগিতাটা থাকে না, কে কার আগে যাবে, কে কাকে আগে তুলবে বা তুলবে না। কারণ আমি শুনেছি যে বাসের কন্ট্রাক্টররা অনেক সময় রাস্তায় মানুষ দেখেন না, দেখেন 2টি টাকা পড়ে আছে, এটিকে কোনো মতে কুড়িয়ে নিয়ে বাসের মধ্যে জমা করেন আর। যাই হোক, আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মতামত পাঠানোর জন্য। ওয়াশিংটন পাইক প্যালেস মার্কেটের বিখ্যাত গাম দেয়াল থেকে অপসারণ করা হচ্ছে লাখো চুইংগাম। 20 বছর ধরে এসব চুইংগাম সেটে দেয়ালটি ঢেকে দিয়েছিল সাধারণ মানুষ ও পর্যটক। নগরীর অন্যতম পর্যটন আকর্ষণ হয়ে উঠেছিল এই দেয়াল। রং বেরঙের নানান চুইংগাম লাগানো মার্কেটের দেয়ালটি হয়ে উঠেছিল যেন এক শিল্পকর্ম। 2 দশকে এ দেয়াল পুরোপুরি ঢেকে দিয়েছিল অন্তত 10 লাখ চুইংগাম। সেই সঙ্গে ছিল প্রিয়তম মানুষের ছবি, এমনকি অসংখ্য ব্যক্তিগত বার্তা। অনেক পর্যটক কেবল এসব দেখার জন্য ভিড় করত পাইক প্যালেস মার্কেটে। তবে দেয়ালটির কারণে অনেক বিপত্তিও পোহাতে হয়েছে মার্কেট কর্তৃপক্ষকে। বিশেষ করে ইঁদুরের যন্ত্রণায় রীতিমতো অতিষ্ঠ ছিলেন তারা।
আর সেই কারণে রোববার শুরু হয় চুইংগাম অপসারণের কাজ। কর্তৃপক্ষের সিদ্ধান্তে ক্ষুব্ধ অনেকেই। সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় কুণ্ঠিত কর্তৃপক্ষ। তবে তাদের আশা, নতুন করে দেয়ালে আর কেউ চুইংগাম লাগাবে না। এই আশা পূরণ হয় কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে সামনের দিনের। তবে এরই মধ্যে কমতে শুরু করেছে মার্কেটটি নিয়ে পর্যটকদের আগ্রহ। সারোয়ার প্রতীক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। শেষ করব দুবাইয়ে আন্তর্জাতিক মোটর শোর কিছু ছবি দেখে, তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে। শুভরাত্রি।